গত ৬ দিনে পোস্টাল ভোট বিডি অ্যাপসের মাধ্যমে প্রায় ২২,০০০ প্রবাসী বাংলাদেশি ভোট প্রদানের জন্য নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন। দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে পোস্টাল ভোট কার্যক্রম পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার। এ সময় আউট অফ কান্ট্রি ভোটিং সিস্টেমের সাথে যুক্ত কর্মকর্তারা তাদের বিভিন্ন কার্যক্রম প্রধান নির্বাচন কমিশনারের সামনে তুলে ধরেন। কর্মকর্তারা বলেন, সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের মাধ্যমে প্রবাসীদের নিবন্ধন কার্যক্রম পরিচালনা করছেন তারা। সাইবার অ্যাটাকের ঝুঁকি থাকলেও কমিশন এই বিষয়ে সতর্ক রয়েছে বলে জানান তারা। বর্তমানে পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার দেশগুলোতে নিবন্ধন কার্যক্রম চলছে। আর রোববার মধ্যরাতে উত্তর আমেরিকা ও ওশেনিয়া অঞ্চলে নিবন্ধন শুরু হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত ৬৮টি দেশে প্রবাসী বাংলাদেশি ভোটারের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। নির্বাচন আর গণভোট একই দিনে করার কারণে খরচ বাড়বে উল্লেখ করে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেছেন, চ্যালেঞ্জ থাকলেও একই দিনে নির্বাচন আর গণভোট নির্বাচন কমিশনকে করতে হবে। নির্বাচনের জন্য, গণভোটের জন্য যে প্রয়োজনীয় যে ব্যয় বাড়বে, ওখানেও তো আপনার লোকবল লাগবে, তাই না? সিকিউরিটি, এটা আমরা বলেছি যে ওপেন। আমাদের বাজেটটা এখন আমরা রিভাইজ করছি, কিন্তু নির্বাচনের বাজেটটা আমরা এখন ওই অন্য মন্ত্রণালয়ের বাজেটটা লাস্ট ডেট দিয়েছি যে এত তারিখের মধ্যে আপনারা বলে দেন, কারণ ডিসেম্বরে আমরা বাজেটটা রিভাইজ করব, জানুয়ারিতে আমরা রেডি করে রাখবো পরবর্তী যে সরকার আছে তাদের জন্য। নির্বাচনের বাজেটটা সবগুলো ওপেন আছে, তো নির্বাচনেরটা আমার মনে হয় শিডিউল ঘোষণাটার পরে বোধহয় ওরা আর নতুন করে কোনো খরচ হবে, কন্টিনজেন্সি খরচ থাকতে পারে, তাই না? ইমার্জেন্সি খরচ থাকতে পারে, সেটা তো মিট করা যাবে, সেটা তাদেরও কিছু ফান্ড আছে ফাইন্যান্স মিনিস্ট্রি। অর্থাৎ নির্বাচনের ব্যাপারে কোনো চিন্তা করার দরকার নাই। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নিয়োগে কোটা বৈষম্য বন্ধ সহ ৬ দফা দাবিতে জেলা পরিষদ শাটডাউন কর্মসূচি পালন করছে কোটা বিরোধী ঐক্য জোট। সকাল থেকে সংগঠনটির নেতারা জেলা পরিষদের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে অবস্থান কর্মসূচি পালন করে। বক্তারা বলেন, সরকারি নিয়োগে ৯৩% মেধা এবং ৭% কোটার ভিত্তিতে নিয়োগ দেওয়া হলেও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এই আইন মানছে না। এটি বাতিল করে নভেম্বরের মধ্যে শিক্ষক নিয়োগ পরীক্ষা গ্রহণের জন্য দাবি জানান বক্তারা। জুলাই আগস্টের আন্দোলনে রামপুরায় ২৮ জনকে হত্যা মামলায় সেনা কর্মকর্তা রেদওয়ানুল সহ ৪ জনের অভিযোগ গঠনের উপর শুনানি হবে ৪ ডিসেম্বর। এদিনও সাব জেল থেকে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার আবেদন করেন গ্রেফতারকৃত ২ আসামির আইনজীবীরা। একই দিন শুনানি হবে এই আবেদনের। এদিকে আবু সাইদ হত্যা মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ ২৭ নভেম্বর ধার্য করেছে ট্রাইব্যুনাল। তামজিদ সুমনের রিপোর্ট। জুলাই আগস্টের আন্দোলন চলাকালে রামপুরায় ছাত্র জনতার উপর সরাসরি গুলি চালাতে দেখা যায় বিজিবির লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলামকে। প্রসিকিউশন বলছে ১৮ ও ১৯ জুলাই এই ২ দিনে হত্যা করা হয় ২৮ ছাত্র জনতাকে। সোমবার এই মামলায় গ্রেফতার কর্নেল রেদওয়ানুল ও সাবেক মেজর রাফাত বিন আলমকে কড়া নিরাপত্তায় হাজির করা হয় ট্রাইব্যুনালে। পলাতক রামপুরা থানার সাবেক ওসি মশিউর ও খিলগা জোনের এডিসি রাশেদুল ইসলামের পক্ষে আইনজীবী নিয়োগ দেন ট্রাইব্যুনাল। এদিন সাবজেল থেকে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার আবেদন করেছেন গ্রেফতার ২ আসামির আইনজীবী। পরে ট্রাইব্যুনাল এ আবেদনসহ অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেন ৪ ডিসেম্বর। ওই যারা পলাতক ছিল তাদের জন্য তো স্টেট ডিফেন্স, কারণ রাষ্ট্রপক্ষের আইনজীবী নিয়োগের জন্য এখনো হয়নি, কিন্তু রাষ্ট্রপক্ষ আইনজীবী নিয়োগের বিষয়টা এটা আদেশ হবে এবং পরবর্তী তারিখ রেখেছেন আপনার ৪ তারিখ, যেটার ভিতরে যে ৪ তারিখের ফ্রেমিং দ্য চার্জ এবং অ্যানাদার পিটিশনস যেটা ছিল, এটা ইস ভার্চুয়াল যে ট্রায়ালের জন্য একটা অ্যাপ্লিকেশন ছিল, সেখানে আমরা সময়ের একটা দরখাস্ত দিচ্ছি এবং সেখানে ওনারা ওই ৪ তারিখে এটা হিয়ারিংয়ের জন্য ফিক্স আপ করছে। সরকারি কৌঁসুলি জানান, ভার্চুয়াল হাজিরা দেওয়ার সুযোগ নেই, কারণ আইন সবার জন্য একই সুবিধা দেয়। ২ জন পলাতক অবস্থা থাকা এখন স্টেট ডিফেন্স নিয়োগ হবে আজকে এবং চার্জ হিয়ারিংয়ের জন্য আগামী ৪ ডিসেম্বর ধার্য হয়েছে। কর্নেল রেদওয়ান আর একজন মেজর তথ্য প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়ালি হাজিরা দিতে চান। এটা মঞ্জুর করার কোনো অবস্থা আমাদের দৃষ্টিতে বিবেচনাযোগ্য মনে হয়নি। তারপরে ওনাদের আবেদনের প্রেক্ষিতে এই অ্যাপ্লিকেশনটা অ্যাডজর্ন হয়েছে। এদিকে ৭ দিনেও শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় স্বাক্ষর হয়নি। জানতে চাইলে এই আইনজীবী বলেন, এ বিষয়ে প্রসিকিউশনের কোনো মন্তব্য নেই। কপি পাওয়া না পাওয়ার বিষয়ে আমি কোনো বক্তব্য দেব না।
তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় গত ১৬ বছর গণমাধ্যমের নির্লজ্জ ভূমিকা ছিল উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীন সাংবাদিকতার স্বার্থে সাংবাদিকদের দলীয় অবস্থান নেয়া পরিহার করতে হবে। ক্ষমতায় গেলে বিএনপি সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করবে বলেও অঙ্গীকার করেছেন তিনি। নূর হোসেনের রিপোর্ট। রাষ্ট্র ও সরকার ব্যবস্থার সংস্কারে সরকারের নানামুখী তৎপরতার মধ্যেও আলোর মুখ দেখেনি গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন। কমিশনের সুপারিশ বাস্তবায়নেও নেই কার্যকর কোনো উদ্যোগ। এমন বাস্তবতায় ইউকে ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট ও বিবিসি মিডিয়া অ্যাকশনের সহায়তায় রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে কনসালটেশন অন মিডিয়া রিফর্ম শীর্ষক আলোচনা সভার আয়োজন করে সম্প্রচার সাংবাদিকদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি। সভা থেকে রাজনৈতিক নেতাদের কাছ থেকে স্বাধীন সাংবাদিকতার অঙ্গীকার চান সাংবাদিক নেতারা। যারা বিট করে সেই রিপোর্টারদেরকে আপনারা নিজেদের কর্মী বানিয়ে ফেলেন এবং আপনারা বলেন যে অমুক হাউসে অমুক অমুক আমাদের লোক। এই আমাদের লোক বলাটা আপনারা বন্ধ করবেন। যারা ভবিষ্যতে সরকার গঠন করবেন বা দেশ পরিচালনা করবেন তাদের সেই অঙ্গীকারটা কতটুকু আছে, সেই অঙ্গীকার তারা আদৌ পালন করবেন কিনা, সেই জায়গাগুলোকে তারা যদি নিশ্চয়তা দেন, নিঃসন্দেহে বাংলাদেশের একটা সুস্থ সবল গণমাধ্যম, সুস্থ গণতন্ত্র জন্ম দেবে। গণমাধ্যম কর্মীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন আলোচনায় অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আপনারা বিগত ১৫ বছরের মতো আর কাউকে বিদেশে চলে যেতে হয়, পালাতে হয়, এরকম করে আমাদের তুলে ধরবেন না। পারফরমেন্সের দর্শকপ্রিয়তার বিবেচনায় অথবা হতে পারে সবার জন্য সমানতার দৃষ্টিতে একটা বিজ্ঞাপনের আর্থিক সুবিধা টেলিভিশনগুলোকে দেওয়া যেতে পারে। গণমাধ্যম যদি কাজ না করে তাহলে তো আসলে আর কিছুই থাকে না। আমরা মোটামুটি অভিজ্ঞতা থেকে দেখেছি যে পুরো রাষ্ট্রশক্তিকে পকেটে ভরে ফেলা যায়। একটা বডি থাকা দরকার। সেই বডিটা কারা সাংবাদিক হিসেবে কাজ করবেন না করবেন সেটা একটা লাইসেন্স দিবেন বা সেই জায়গাটাকে তারা সুনির্দিষ্ট করবেন। বিগত সময়ে গণমাধ্যমের নিন্দনীয় ভূমিকা স্মরণ করে বিএনপি মহাসচিব বলেন, কোনো দলের পক্ষে অবস্থান নিলে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নষ্ট হয়। নিজেরাই তো আপনারা দলীয় হয়ে যাচ্ছেন। আজকে ফাইভ সাহেব যে কথা বললেন, রাজনৈতিক দলগুলো তো আপনার কাউকে পকেটের মধ্যে নিতে চায় না, কিন্তু আপনারা যদি পকেটে ঢুকে যান তখন কিন্তু দ্যাট বিকামস এ প্রবলেম। কারণ আমরা দেখছি তো যে আপনার গত 15 বছর কি হয়েছে। আমরা দেখেছি গত 15 বছর নিজেরাই উদ্যোগী হয়ে আপনারা ফ্যাসিজমকে সমর্থন করেছেন। বিএনপি ক্ষমতায় গেলে গণমাধ্যম কর্মীদের ওপর নিপীড়ন চালানো হবে না বলে অঙ্গীকার করেন দলের মহাসচিব। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন সফলভাবে আয়োজনের জন্য কমনওয়েলথের পূর্ণ সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়কর বচয়ের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এই সমর্থন চান। এ সময় অধ্যাপক মোহাম্মদ ইউনূস কমনওয়েলথ মহাসচিবকে বাংলাদেশের নির্বাচনের প্রতি গভীর আগ্রহের জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নির্বাচন অবাধ, স্বচ্ছ, গ্রহণযোগ্য এবং উৎসবমুখর পরিবেশে আয়োজনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। কমনওয়েলথ মহাসচিব প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেন কমনওয়েলথ বাংলাদেশের নির্বাচন এবং নির্বাচন পরবর্তী রূপান্তরের ক্ষেত্রে পূর্ণ সমর্থন দেবে। মহাসচিব আরও নিশ্চিত করেছেন, আসন্ন নির্বাচনের আগে পর্যবেক্ষক দল পাঠানোর জন্য কমনওয়েলথ প্রস্তুতি নিচ্ছে। বিএনপি যদি বলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকবে না, তাহলে 24 ঘণ্টার মধ্যে তাকে সরানো সম্ভব বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বলেন, নিজেদের স্বার্থে চাঁদাবাজদের বহিষ্কার আদেশ প্রত্যাহার রাজনীতির জন্য শুভ নয়। দুপুরে রাজধানীর একটি হোটেলে চিন্তাশীল জাতি গঠনে তারুণ্যের ভাবনা শীর্ষক আলোচনা সভা এবং শিক্ষাভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফ্লাইবুকের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, শিক্ষা, প্রযুক্তি ও দক্ষতাই হবে পরিবর্তনের হাতিয়ার। তাই তরুণদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বলেন, সংস্কার শুধু ব্যবস্থায় নয়, দরকার চিন্তার জগতে। আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, যতক্ষণ সন্তান ভূমিষ্ঠ না হবে ততক্ষণ আশঙ্কা থাকবেই। আর সমালোচনা গণতন্ত্রের সৌন্দর্য মন্তব্য করে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, গত 17 বছর প্রকৃত বিরোধী দল ছিল না, ছিল কিছু পোষা কুকুর। তাই দেশের স্বার্থে আগামী সংসদে দায়িত্বশীল বিরোধী দল প্রয়োজন। 24 ঘন্টার মধ্যে ডক্টর ইউনূস থাকবে না, ইট ইজ পসিবল, ইট ইজ কোয়াইট পসিবল। কিন্তু আমি তো পরিবর্তন করলাম, পরিবর্তনের পর আমি কি করব?
আমার তো লক্ষ্য নির্বাচন, জনগণের ভোটাধিকার। একটা নতুন উদ্যোগে নির্বাচিত সরকারের মাধ্যমে আমার প্রতিশ্রুতিগুলি আমি পালন করতে চেষ্টা করব, ক্রমান্বয়ে। দায়িত্বশীলতার সাথে দরকার, সরকার চালাতে চাইলে দায়িত্বশীল বিরোধী দলও খুব বেশি প্রয়োজন। ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় ভূমিকম্প সংক্রান্ত বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। বিকেলে তেজগাঁওয়ে সরকার প্রধানের দপ্তরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। গত শুক্র শনিবার দুদিনে 4 দফা ভূমিকম্পে দেশে আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি হবার পর প্রধান উপদেষ্টা এই বৈঠকে বসেন। বৈঠকে ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলা এবং উদ্ধার তৎপরতা সহ নানা বিষয় নিয়ে বিশেষজ্ঞদের সাথে আলোচনা করেন প্রধান উপদেষ্টা। শুক্রবার সকালে কয়েক দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প আঘাত হানে বাংলাদেশে। ওই ভূমিকম্পে 3 জেলায় অন্তত 10 জনের মৃত্যু হয় এবং 6 শতাধিক মানুষ আহত হন। ঢাকার বহু ভবনে ফাটল দেখা দেয়, কোথাও কোথাও ভবন হেলে পড়ার ঘটনাও ঘটে। রিক্টার স্কেলে 5.7 মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে মাত্র 13 কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদীতে এবং এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে। 6 দফা দাবিতে আবারও কর্মবিরতির ঘোষণা দিয়েছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন। 27 নভেম্বরের মধ্যে দাবি মেনে সরকারি আদেশ জারি না হলে 29 নভেম্বর থেকে অনির্দিষ্টকালের অবস্থান এবং কর্মবিরতির ঘোষণা দিয়েছে সংগঠনটি। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা। সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের নেতারা এই কর্মসূচির ঘোষণা দেন। সেখানে স্বাস্থ্য সহকারীদের নিয়োগ বিধি সংশোধন, বেতন বৈষম্য নিরসন এবং টেকনিক্যাল পদমর্যাদা সহ 6 দফা দাবি তুলে ধরা হয়। সংগঠনটির নেতারা বলেন, দীর্ঘদিন ধরে দাবি আদায় নিয়মতান্ত্রিকভাবে আবেদন জানানো হলেও কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিয়ে তা বাস্তবায়ন করেনি। উৎপাদন খরচ কমিয়ে ফিডের দাম কমাতে চায় মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়। প্রথমবারের মতো জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ পালন উপলক্ষে সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে কথা জানিয়েছেন মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আখতার। আরও বলেন, ফিড তৈরির কারখানাগুলোর বিদ্যুতের দাম কমানোর চেষ্টা চলছে। তা করা গেলে ফিডের দাম কমে আসবে। বলেন, 26 নভেম্বর থেকে 2 ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী প্রথমবারের মতো জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ পালন করতে যাচ্ছে সরকার। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কক্ষে হবে মূল আনুষ্ঠানিকতা। কৃষিতে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে 5টি ক্যাটাগরিতে 15 জনকে সম্মাননা দেওয়া হবে। মুক্ত অঞ্চল, যেটাকে জোনিং করলে আমরা সিরাজগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ ও ভোলায় টিকাদান কার্যক্রম চলমান রেখেছে এবং এই জোনিং করলে যেটা হবে যে সৌদি আরবের মতো দেশে যে আমাদের মাংস রপ্তানির ক্ষেত্রটা প্রসারিত হবে। এই এফএমডি থাকলে এই রপ্তানি করতে বাধা আছে।